হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাবেস 420 তে আমরা কিন্তু আবারও সিরিজ স্টার্ট করেছি এবং আমরা এখন থেকে চেষ্টা করব রেগুলারলি সিরিজ কন্টিনিউ করার জন্য। বাট একটু সময়ের ব্যাপার রয়েছে, কারণ আমাদের কিছু স্ক্রিপ্ট অলরেডি করা রয়েছে স্যাভেজের জন্য, মানে সোলো সিনেমার কিছু স্ক্রিপ্ট করা রয়েছে, ওগুলো আমরা স্যাভেজে চালানো শেষ করে তারপর আমরা কন্টিনিউয়াসলি কে ড্রামায় চলে যাব বা সিরিজে চলে যাব। তবে কে ড্রামা যে চলবে শুধুমাত্র তা নয়, হলিউডেরও যদি লেটেস্ট কোনো ড্রামা আসে সেগুলো আমরা এখানে এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং আমরা চেষ্টা করবো যত কম ভিডিওতে যত দ্রুত একটা সিরিজ শেষ করা যায়। তো যাই হোক, আমরা যে সিরিজটা বর্তমানে শুরু করেছি এটার নাম হচ্ছে এই কিলার্স প্যারাডক্স। খুবই লেটেস্ট একটা কোরিয়ান সিরিজ, আর এটার প্রথম দুটো পর্ব কিন্তু আমরা গতকাল দেখেছি, গতকাল না তার আগের দিন দেখেছি। তো তুমি যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিওর আগা মাথায় কিছুই বুঝবে না, কোনো মজা পাবে না। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা যা হচ্ছে ডিসক্রিপশনে, ওখানে আমি আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিয়েছি এবং প্রথম ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা তোমরা দেখতে আসো। আর আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে চলে যাই এই ভিডিওটা এনজয় করার জন্য। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো থার্ড এপিসোডে আমাদের আরো 2-3 বছর আগের সিন দেখানো হয়, যখন সিয়ন নামের ওই মেয়েটা, যে আর কি ওই চশমা পরে থাকতো, আমাদের নায়ক জ্যাকিকে ব্ল্যাকমেল করছিল টাকার জন্য। সে তখন কলেজে পড়ে এবং সে তার কাজিনের সাথে মদ খাচ্ছিল। পুরো নেশাগ্রস্ত একটা মেয়ে, শুধু যে মদ খায় তা না, যত ধরনের নেশা আছে করে। আর ওই সময় ওদের ঘরের রুমে গ্যাস লিক করে, কিন্তু ওরা সবাই নেশায় ডুবে থাকার কারণে কেউ কিছু টের পায় না। তো এর জন্য সিয়ন এরপর যখনই সিগারেট জ্বালাতে যায় তখন একটা ব্লাস্ট হয়, এ কারণে শরীরের কিছু অংশ পুড়ে যায়, চোখে একটু সমস্যা হয়, চোখের সাইডে, চোখের সমস্যা না, একটু চোখের সাইডের সমস্যা হয়। আর এই জন্য মূলত সবসময় গ্লাস পরে, যাতে ওই দাগটা না দেখা যায়, বড় গ্লাস পরে আর কি। তো এখানে আবার আরেকটা ব্যাপার রয়েছে, ও ছিল খুবই পাজি, খুবই লোভী এবং মনে করো খুবই সাইকো। তো ওর ইচ্ছা মতো চলতে পারতো না বাবা মায়ের জন্য, আর তাছাড়া বাবা মায়ের সকল সম্পত্তিও নেবে এবং বাবা মাকে দিয়ে আরো বাড়তি টাকা ইনকাম করবে। তো এই জন্য সিদ্ধান্ত নেয় ওর বাবাকে মেরে ফেলবে। তো মারার আগেও করে কি, ওর বাবা মায়ের নামে আলাদা আলাদা 8টা-16টা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করে, যাতে ওর বাবা মা মারা গেলে ও টাকা পায়, মানে 2-4-5 কোটি 10 কোটি টাকা পাবে আর কি। তো এরপর ও সেম বুদ্ধিটা খাটায় যে ওর বাবা মাকে ওই গ্যাস লিক করে তারপর আগুন দিয়ে মারবে, সবাই মনে করবে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কিন্তু গ্যাসের গন্ধের কারণে ওর মায়ের চোখ খুলে যায়, আর ওর মা বাইরে এসে তার মেয়েকে জিজ্ঞাসা করে, মা গ্যাসের গন্ধ কেন আসছে, গ্যাসের চুলা কি বন্ধ করা হয়নি? তো সিয়ন তখন রেগে যায় এবং বলে, মা তুমি তোমাকে মারার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিলে। আর তারপর ও একটা বড় ছুরি নেয় এবং বাবা মাকে মেরে ফেলে এবং ওদের বাসার যে গার্ডেন বা বাগান সেখানেই দাফন করে ফেলে। তো নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের জ্যাকি গত পর্বে যাকে হাতর দিয়ে মেরেছে সে কেমন ডেঞ্জারাস সাইকো একটা মেয়ে ছিল, নিজের বাবা মাকে খুন করেছে। এবং এটা কিন্তু হয়, কারণ আমাদের দেশেও হয়েছে, একটা ওসির মেয়ে যার নাম ছিল ঐশী, সেও কিন্তু তার বাবা মাকে মেরে ফেলেছিল এইভাবে, এবং সেও নেশাগ্রস্ত ছিল। এরপর কাহিনী বর্তমানে আসে, আমরা ডিটেকটিভ ড্যানি এবং তার সাথী দুজন আসে সিয়নের কাজিনের সাথে দেখা করতে, মানে ওই মেয়েটার কাজিনের সাথে দেখা করতে। তো ড্যানি তাকে জিজ্ঞাসা করে, আপনার চাচাতো বোন সিয়ন সম্পর্কে আমাদের কিছু তথ্য দিন। তো সিয়নের কাজিন তখন বলে, খুবই অহংকারী, খুবই সাইকো এবং প্রচুর বাজে একটা মেয়ে ছিল, নেশা করতো, অন্যদেরকে কষ্ট দিত, কাউকে কোনো রেসপেক্ট করতো না, সবার সাথে খারাপ ব্যবহার করতো। জানি না কার সাথে কি খারাপ ব্যবহার করেছে, তার ফলও পেয়েছে। আর এদিকে কিছুদিন পরে সেই ভদ্র পুলিশ অফিসার যাকে আর কি মদনার বদনা বিয়ারের বোতল দিয়ে আঘাত করেছিল, সে সুস্থ অফিসে আসে। তো সবাই তখন তাকে ওয়েলকাম করে। তো মিস্টার পার্ক তখন বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, আমার মতো একটা সিধা সাদা ভোদাই মার্কা মানুষকে কে মারতে চাইবে? কিন্তু ও যখন আমার পেটে কাঁচের বোতল মারে তখন আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম, বাট আমার পেট থেকে এত বেশি রক্ত বের হচ্ছিল যে ওটা দেখে আমি বেহুশ হয়ে যাই। কিন্তু ওই মদনার বদনাকে যারা মেরেছে তাদের কি ধরা গিয়েছে? তাদের কোনো খোঁজ পাওয়া গিয়েছে? তো এরপর পার্কের বস বলে, ওদের দুজনকে কে মেরেছে সেটা আমরা এখনো বের করতে পারিনি, আর এনে তোমার মাথা ঘামাতে হবে না, তোমার উচিত এখন রেস্ট করা। তুমি এক কাজ করো, কিছুদিনের জন্য ছুটি নাও এবং সুস্থ হয়ে তারপর আসো। বাট পার্ক বলে, স্যার আমি যদি ঘরে থাকি তাহলে আরো বেশি অসুস্থ হয়ে যাব, প্লিজ এই কাজটা করবেন না, আমি ডিউটিতে জয়েন করতে চাই। আর এরপর দিন আমরা দেখি ড্যানি তার সঙ্গীকে নিয়ে মদনার ফিউনারালে যায়, যেখানে মদনার মা ড্যানির কানের নিচে একটা থাপড় মারে এবং বলে, আজ পর্যন্ত আমার ছেলে একটা মশাও মারেনি, আর তোমরা উল্টো বলছো যে তোমাদের পুলিশ অফিসারকে আমার এই ছেলে মদনা বিয়ারের বোতল দিয়ে আঘাত করেছিল, তোমরা আমার ছেলের খুনিকে আগে খুঁজে বের করো। তো এরপর ড্যানি বাইরে গিয়ে গাড়িতে বসে, আর ড্যানির সঙ্গী ড্যানিকে বলে, স্যার কিছু মনে না করলে একটা কথা বলি, ওই মহিলা মাত্রই তার ছেলেকে
হারিয়েছে স্যার, আপনার উচিত ছিল তার সাথে একটু নরম হয়ে কথা বলা। ড্যানি তখন বলে, সিনিয়রকে তুমি না আমি, ওস্তাদ তুমি না আমি, তুমি আমাকে কাজ শিখিও না। তুমি যাদেরকে নির্দোষ মনে করছো বা যে মাকে এত নির্দোষ মনে করছো তারা সবগুলো ক্রিমিনাল ছিল, আর ওই ছেলে দুটো তো চরম অভদ্র ছিল। তো এরপর আমরা জানতে পারি ওই মদনা আর বদনা সিয়াও নামের একটা সোজাশান্তা মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে তারপর জঙ্গলে ওকে রেপ করে, এবং রেপ করার পরে রক্তাক্ত অবস্থায় মরার জন্য ওকে ওখানে ফেলে রেখে যায়। বাট মেয়েটির কপাল ভালো ছিল, কেউ তাকে বাঁচিয়ে নেয় এবং তারপর তাকে হসপিটালে নেওয়া হয়। বাট মেয়েটা ওই ঘটনা ভুলতে পারে না, সমাজের চিন্তায় সব লোকলজ্জায় ঠিক 1 মাস পরে সে আত্মহত্যা করে। এবং ওই মেয়েটা যখন আত্মহত্যা করে ওর শেষকৃত্য অনুষ্ঠানে ওই মদনার মা এসে উল্টো ওই মেয়ের ফ্যামিলিতে হাঙ্গামা করে যে আমার ছেলে খারাপ কাজ করতে পারে না, উল্টো আমার ছেলের নামে বদনাম দিচ্ছ, যদি আমার ছেলের নামে কেস হয় ভালো খবর আছে। তো ওই মদনার মাই মূলত খারাপ ছিল, তার জন্য এই দুইটা ছেলে তো খারাপ হয়েছে, কখনো শাসন করতো না। কিন্তু ওই মেয়ের বাবা কেস করেছিল, কিন্তু অজানা কারণে সেই কেসটা আবার উঠিয়ে নিয়েছে। কিন্তু ওই মেয়ের বাবার জায়গায় যদি আমি থাকতাম, আমার মেয়ের সাথে যদি কি এমন করতো, আমি তো কবেই মেরে ফেলতাম, পুলিশের চাকরির তোয়াক্কাও করতাম না। তো এরপর ড্যানি আবার স্টোরে যায় আর সিওনের ছবি দেখিয়ে বলে, এই মেয়েটা কি এখানে কখনো এসেছিল? তো স্টোরের মালিক মানে জ্যাকের যে মালিক রয়েছে সে বলে, হ্যাঁ এ তো এসেছিল, আমাদের দোকানের বাইরেই ঘুরঘুর করছিল। আর তারপর ড্যানি করে কি জ্যাকির ব্যাপারে জিজ্ঞাসা করে। মালিক বলে, ওই শালা তো আমার সাথে বেইমানি করেছে, আমার কাছ থেকে 1 মাসের অ্যাডভান্স টাকা নিয়ে আর ফিরে আসেনি। আর ওই মেয়েটি যখন বাইরে এসেছিল তখন তো জ্যাকিও ছিল এখানে, জ্যাকিও দেখেছিল। আর এই দিকে আমরা দেখি জ্যাকি সেই কাগজে লেখা টেলিগ্রাম নাম্বারে মেসেজ করে, আর অন্যদিক থেকে মেসেজ আসে তখন, নাইস টু মিট ইউ মিস্টার জ্যাকি। তো নিজের নাম শুনে জ্যাকি ভয় পেয়ে যায় যে আমাকে চেনে। তো পরের দিন আমরা দেখি ড্যানির সঙ্গে সিয়ার বাবার কাছে যায়। সিয়া মানে যে মেয়েকে মদনা রেপ করে মেরে ফেলেছিল। তো সিয়ার বাবা বলে, আমার মেয়ে অনেক ইনোসেন্ট বোকাশোকা ছিল, সে সহজে যে কাউকে বিশ্বাস করে ফেলতো, আর ওই মদনার বদনা আমার মেয়ের সাথে অনেক খারাপ কাজ করেছে। তো এর জন্য আমি কেস উঠিয়ে নিয়ে নিজের হাতে ওদের দুজনকে শেষ করেছি, আর এ নিয়ে আমি মোটেও প্রায়শ্চিত্ত বোধ করছি না। আর অন্যদিকে জ্যাকিও চিন্তিত ছিল যে আমি এতগুলো মার্ডার করলাম, মানে ওর মার্ডার কিন্তু 4টা হয়ে গিয়েছে, এখনো পুলিশ আমাকে ধরতে আসছে না। তো ভয়ই করে কি পুলিশ স্টেশনে কল দিয়ে বলে আমি সারেন্ডার করতে চাই। তো পুলিশ অফিসার বলে, বাহ কে তুমি বাবা, সারেন্ডার করতে চাও, কি করেছো? আচ্ছা পুলিশ স্টেশনে এসে কথা বলো, মানে সিরিয়াসলি নেয় না পুলিশ। তো এরপর আমাদের জ্যাকি করে কি ইট আর হাতুড়ি তার ব্যাগে রাখে এবং ঘর থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে ড্যানি যখন পুলিশ স্টেশনে যায় তখন সে দেখে তার সঙ্গে আর বস সিয়াও নামে ওই মেয়েটির বাবার বয়ান নিচ্ছে, যে স্বীকার করছে যে আমি বদনাকে মেরে ফেলেছি। তো কিছু সময় পর ড্যানি করে কি সিয়াওর বাবার কাছে যায় এবং তাকে একটা পেপার দিয়ে বলে এখানে সাইন করুন। তো এরপর সিয়ার বাবা যখন সাইন করে তখন ড্যানি বলে, আমি বুঝতে পারছি না আপনি কেন অন্যের দোষ নিজের মাথায় নিচ্ছেন। আমি জানি আপনি ওই ছেলেদেরকে মারেননি, কারণ ফরেনসিক রিপোর্টে এসেছে খুনি ডান হাতে ছিল, বাট আপনি তো বাম হাতি। আর তখনই তার বস সেখানে চলে আসে এবং ড্যানিকে নিয়ে বাইরে যায়। তো ড্যানি বাইরে এলে বস জিজ্ঞেস করে, তুমি এটা করে কি প্রমাণ করতে চাও? ও ডাইরেক্ট যেখানে স্টেটমেন্ট দিচ্ছে, কেস শেষ হয়ে যাবে, তুমি কেন ঝামেলা নেবে? তো ড্যানি তখন বলে, কেউ কিছু বললে আমরা কেন নেব? আমরা নির্দোষ একজনকে কেন আমরা দোষী বানাবো? যতক্ষণ না পর্যন্ত আমরা উপযুক্ত প্রমাণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের ইনকোয়ারি চালু রাখা উচিত, কারণ এটা আমাদের ডিপার্টমেন্টের সম্মানের প্রশ্ন। পরে যদি এই কেসটা লিক হয় তখন আমার আর আপনার মুখ থাকবে? তো এই কথা শুনে বস চলে যায়। আর তারপর ড্যানির সাথে এসে বলে, আমি তো বদনার মাকে বলে দিয়েছি যে তাদের ছেলের খুনিকে। আর তখন ড্যানি জিজ্ঞেস করে, হারামজাদা করেছিস কি? তাহলে সিয়ার বাবা কোথায়? তখন ড্যানির সাথে বলে, তাকে তো আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তখন ড্যানি বলে, হারামজাদা তাহলে তো এখন সিয়ার বাবার যেমন রিস্কে থাকতে পারে। আর এই দিকে আমরা দেখি সিয়ার বাবা বাড়িতে যাওয়ার সময় ওই দিন রাতের কথা মনে করছিল, বাট তখনই বদনার মা জোরে গাড়ি চালিয়ে এসে সিয়ার বাবার উপর দিয়ে উঠিয়ে দেয়। বাট ততক্ষণে ড্যানি এবং তার সঙ্গীরা চলে আসে, আর ড্যানি তো আগে আন্দাজ করেছিল এরকম কিছু হতে পারে। আর এরপর রাতে আমরা দেখি জ্যাকি তার বাকি টাকা তার অ্যাকাউন্টে জমা করে দেয়, মানে যত টাকা ক্যাশ ছিল। কিন্তু যখনই এটিএম থেকে বের হয় তখনই দুজন ছিনতাইকারী ওর ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়, যার মধ্যে ছিল কি জানো, ওই মার্ডার করার ওয়েপন। তো পড়ে যাওয়ার কারণে জ্যাকি অনেক ব্যথা পায়, আর বাইকাররা দূরে দাঁড়িয়ে ব্যাগটা চেক করে, কিন্তু ব্যাগে তো কোনো টাকা ছিল না, কারণ টাকা তো আমাদের জ্যাকি সব ব্যাংকে ঢুকিয়েই দিয়েছে। তো ওরা তখন রাগ হয়ে ব্যাগটা পানিতে ফেলে দেয়। তো এর ফলে কি হয়, ওই মার্ডার করার যে ওয়েপন গুলো ছিল চিরদিনের জন্য হারিয়ে যায় এবং ওটার ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই নষ্ট হয়ে যাবে পানিতে থেকে। আর এই দিকে আমরা দেখি জ্যাকিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। তো ড্যানিও তখন হসপিটালে আসে, আর সে এসেছে সিয়ার বাবার খোঁজ খবর নিতে। তো যাই হোক, সে সিয়ার বাবাকে জিজ্ঞাসা করে, আপনার নিজেকে খুনি প্রমাণ করার কোনো কারণ তো অবশ্যই আছে, একজন শুধু তো অন্যের দোষ নিজের উপরে নেয় না, প্লিজ আপনি আমাকে বলুন কি হয়েছে। তো সিয়ার বাবা তখন বলে, দেখো ওরা এই শাস্তির উপযুক্ত ছিল, এই জন্য আমি ওদেরকে মেরে ফেলেছি, আর আমি ওদেরকে শাস্তি দিতে পেরেছি, এই জন্য আমার অনেক শান্তি লাগছে। ড্যানি তখন বলে, দেখুন সাজা দেওয়ার জন্যই তো আইন তৈরি হয়েছে, আচ্ছা বাদ দিন, কালকে আমরা দেখা করি। তো যাই কিছুক্ষণ পরে নার্স করে কি সিয়ার বাবার টেস্ট করে তাকে লবিতে রেখে যায়, কিন্তু সিয়ার বাবা এরপর ফোন বের করে এবং টেলিগ্রাম চেক করে যেখানে জ্যাকির মেসেজ এসেছে, মানে জ্যাকিকে সেদিন এই সিয়ার বাবাই উদ্ধার করেছিল এবং বাসায় গিয়ে রেখে এসেছিল। আর তখনই সিয়ার বাবার নজর পড়ে জ্যাকির উপর যে ও হসপিটালে এসেছে, আর তারপর সে করে কি দ্রুত হুইল চেয়ার চালিয়ে ও জ্যাকির পিছু নেয়, কিন্তু একটু সামনে গিয়েই পড়ে যায়। আর জ্যাকি তখন তাকে দেখে ফেলে, হেল্প করার জন্য কাছে আসে। আর তখন সিয়ার বাবা বলে, জ্যাকি তোমার এখানে আসা উচিত হয়নি, এখানে অনেক পুলিশ অফিসার রয়েছে, তুমি এখনো এখান থেকে চলে যাও। জ্যাকি তখন বলে, আপনি আমাকে কিভাবে চেনেন? তখন সিয়ার বাবা বলে, তোমাকে আরো অনেক কিছু জানতে হবে, তুমি দ্রুত তোমার বাড়িতে গিয়ে ঘরে গিয়ে টেলিগ্রাম চেক করো, প্লিজ তুমি এখান থেকে দ্রুত চলে যাও। আর তারপর সিয়ার বাবা ওই বদনাকে মারার জন্য জ্যাকিকে ধন্যবাদ জানায় এবং এখান থেকে দ্রুত চলে যেতে বলে। তো যাই হোক, ড্যানিও শেষ সময় হসপিটালের বাইরে ছিল এবং সে গাড়িতে
গাড়িতে বসার পরে জ্যাকিকে দেখে ফেলে এবং জ্যাকিকে দেখেই তার সন্দেহ হয়, সোর ভাব লাগে। আর এই কারণে সে জ্যাকির পিছু নেয়, জ্যাকি ওটা খেয়াল করে। আর ওদিকে সিয়ার বাবা হসপিটালে তার মেয়ের সাথে কাটানো ভালো সময়গুলো চিন্তা করছিল, প্রচুর ডিপ্রেসড হয়ে যাচ্ছিল। আর তারপর সে অনেকগুলো স্লিপিং পিলস খেয়ে ফেলে, মানে ঘুমের ওষুধ খেয়ে ফেলে, এবং সে তার মেয়ের কথা চিন্তা করতে করতে সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়ে। আর তখন আমাদেরকে পাস্টের সিন দেখানো হয়, যখন সেই দুই শয়তান মদনার বদনা ওরা দুজন পুলিশ অফিসার পার্কে মারার পরে যাচ্ছিল। আর ওই মুহূর্তে সিয়ার বাবা কিন্তু ওই মদনার বদনাকে মারার জন্য পিছু নিয়েছিল, বাট সে অ্যাটাক করার আগেই জ্যাকির সাথে ওদের ফাইট শুরু হয়ে যায় এবং জ্যাকি ওদের দুজনকে মেরে ফেলে। বাট লাস্টে জ্যাকি নিজেও বেহুশ হয়ে যায়। তো যাই হোক, পুলিশ অফিসার ড্যানি কিন্তু এখনো জ্যাকির পিছু নিচ্ছিল, কিন্তু তখনই তার কাছে হসপিটাল থেকে কল আসে এবং নার্স বলে, মিস্টার কং সিওর বাবা আত্মহত্যা করার চেষ্টা করেছে, আপনি দ্রুত হসপিটালে চলে আসুন। আর এই কারণে ড্যানি করে কি জ্যাকির পিছু নেওয়া বন্ধ করে হসপিটালে চলে আসে, যেখানে এসে দেখে যে ডক্টররা তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। আর অন্যদিকে জ্যাকি তার ফোন বের করে টেলিগ্রাম চেক করে, কিন্তু কে একজন ওই টেলিগ্রাম পুরো নাম্বারটাই ডিলিট করে দিয়েছে, মানে যে নাম্বার ও মেসেজ করেছিল একটু আগে। আর তখন জ্যাকির হঠাৎ করে একটা ফ্ল্যাশব্যাক আসে, যেদিন ও মদনার বদনাকে মেরেছিল সেই দিন দুইজন লোক ওর ঘরে এসেছিল ওকে রাখতে। তার মধ্যে একজন তো সিওর বাবা মিস্টার কং ছিল, কিন্তু দ্বিতীয় মানুষটা কে ছিল? আর এরপর এই তৃতীয় এপিসোডের লাস্টে আমরা দেখি জ্যাকির মা এবং তার বোন জ্যাকির অ্যাপার্টমেন্টের দরজা নক করছিল। তো কেউ যখন খোলে না, তখন রিসেপশনিস্ট থেকে চাবি এনে তারপর জ্যাকির দরজা খোলায়। আর রুমের অবস্থা দেখে এরকম গরিবানা হাল দেখে জ্যাকির মা বলে ওঠে, আমার ছেলে এমন জায়গায় থাকে, এত কষ্ট করে। কিন্তু তখনই জ্যাকির মা একটা লেটার পায়, বাট এই লেটারে কি লেখা ছিল তা জানার আগে এই 3 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা 4 নম্বর এপিসোড সম্পর্কে খুবই সংক্ষেপে জানবো। তো এপিসোড 4 এ আমরা দেখতে পাই একজন বিজনেসম্যান হোটেলে পার্টি করে বাইরে আসছিল। আর এরপর সে যখন গাড়ির কাছে যায়, তখন অন্ধকারে একজনকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। আর তিনি তাকে ড্রাইভার মনে করে বলে, দ্রুত চলে আসো, আমাদের দেরি হচ্ছে। বাট ওই লোকটি অনলি ফর হিরোজ নামের একটা জ্যাকেট পরেছিল, আর এটা সেই নাম ছিল যে টেলিগ্রাম নামে জ্যাকির কাছে মেসেজ আসতো। তো যাই হোক, এরপর সে গাড়িটি চালু করে আর গাড়িটি সেখান থেকে নিয়ে যায়। কিন্তু তখন ওই বিজনেসম্যানের কাছে তার ড্রাইভারের কল আসে, আর সে বলে, স্যার আমি তো পার্কিং লটে দাঁড়িয়ে রয়েছি, আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন? তো এরপর বিজনেসম্যান বাইরে তাকে এবং বুঝতে পারে এটা তো আমার ড্রাইভার নয়, এবং ড্রাইভারকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তো এরপর যে লোকটি গাড়ি চালাচ্ছিল সে বিজনেসম্যানকে শক দিয়ে বেহুশ করে ফেলে। আর পরের দিন সেই বিজনেসম্যানের লাশ নদীতে পাওয়া যায়। তো যাই হোক, এরপর রাতের বেলা ডিটেকটিভ লি স্টোরে যায় এবং জ্যাকির বিষয়ে জিজ্ঞাসা করে। বাট দোকানের মালিক বলে, 4টা মাস হয়ে গিয়েছে, ওই হারামজাদা আমার কাছ থেকে 1 মাসের বেতনে অ্যাডভান্স নিয়ে সেই যে গিয়েছে, আর খোঁজ খবর নেয়নি। আমি জানিও না কোথায় গিয়েছে, কিন্তু ওর পরিবার আমার সকল ঋণ শোধ করে দিয়েছে এবং বাকি সব মানুষের ঋণও শোধ করেছে। আর এই দিকে আমরা দেখি অফিসার পার্ক এখন অবসর নিয়েছিল, আর এই জন্য সে তার জিনিসপত্র নিয়ে তার বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু এই গত 4 মাসে অনেকগুলো খুন হয়, যার জন্য স্টেশনে স্পেশাল টিম ডাকা হয়, কিন্তু টিম কিছুই বের করতে পারে না কি হচ্ছে। তো এই জন্য স্পেশাল টিমকে আবারও ফেরত পাঠানো হয়। আর তখন ড্যানির সঙ্গে জেমস বলে, আপনাদের উচিত এই কেসটা আমাদেরকেই দিয়ে দেওয়া, কারণ এই কেসটা নিয়ে অলরেডি আমরা অনেক বেশি কাজ করেছি, আমরা অনেক বেশি জানি। কিন্তু ড্যানি এখানে বলে ওঠে, তারা তো এখানে নাটক করতে এসেছে, কাজ করতে আসেনি। বাট তখন ডিটেকটিভ লি চলে আসে এবং এসে বলে, ও তাহলে আপনার মনে হচ্ছে আমরা এখানে নাটক করতে এসেছি। আপনাকে আমি একটা কথা বলে দিই, প্রমাণ না পাওয়া গেলে সিচুয়েশনের উপর দোষ দেওয়া হয়, ইমোশনের উপরে নয়। কিন্তু ড্যানি বলে, তো তুমি তোমার ব্যর্থতার দোষ কি আমাদের উপর চাপিয়ে দিতে আসছো, যাতে তোমার গায়ে কোনো দাগ না লাগে? তো এই কথা শুনে লি হাসতে থাকে এবং বলে, প্রত্যেক শুক্রবার রাত 10টায় আমার প্রোগ্রাম আসে টিভিতে, সেটা দেখো আমি কে। তো পরের সিনে আমরা দেখি জিন নামের একজন ইউটিউবারকে, যে গেমিং এর পাশাপাশি ক্রাইম নিয়েও কথা বলতে পছন্দ করতো। বাট হঠাৎ করে তার ঘরের কলিং বেল বেজে ওঠে, আর সে দরজা খুলে বাইরে এসে ডিটেকটিভ ড্যানিকে দেখে চমকে যায়। তো ডিটেকটিভ ড্যানি তার কেসের জন্য এই ছেলের কাছে সাহায্য নিতে এসেছিল। তো জিন খুব অবাক হয়ে যায় যে আমার সাহায্য নেবেন পুলিশ অফিসার হয়ে, তবে সমস্যা নেই আমি করব, কিন্তু এই কেস সম্পর্কে এখনো কি আপনারা কোনো প্রমাণ পাননি? তো এর মানে পুলিশ কি আজকাল ভালো মতো কাজ করছে না, মানে ইউটিউবার বলে আর কি। বাট ড্যানি বলে, তোমার কি মনে আছে তুমি একটা আকাম করেছিলে, এই জন্য আমরা তোমাকে কত মিনিটের ভিতরে ধরেছিলাম? তখন ইউটিউবার বলে, এটা তো অনেক আগের কথা, বাট ওই কথা বলে আমাকে লজ্জা দিয়ে না। তো তখন ড্যানি বলে, দেখো এই কেসটার দিকে মনোযোগ দিয়ে বলো, তোমার কি মনে হয়? তো জিন এরপর বলে, শুরুর কেস দেখে মনে হয় এইসব ঘটনা হুট করে হয়ে গিয়েছে, কিন্তু বর্তমানে এই কেসটা দেখে মনে হচ্ছে কিলার ইচ্ছে করে চাকু মেরেছে এবং সে অনেকবার চাকু দিয়ে আঘাত করেছে, এবং দেখে মনে হচ্ছে সে আস্তে আস্তে এই কাজে এক্সপার্ট হয়ে গিয়েছে এবং কাজটা এনজয় করছে। কিন্তু একটা বিষয় এখানে অদ্ভুত, সে যতজন মানুষকে মেরেছে তারা সবাই ক্রিমিনাল ছিল। আর তখনই সেখানে কলিং বেল বাজে, কারণ বাইরে ডেলিভারি বয় এসেছে। আর তখন জিন তার কাছ থেকে খাবার নিয়ে ভেতরে আসে। আবার ওই মুহূর্তে ড্যানিও কল করে তার সঙ্গে জেমসকে ভেতরে আসতে বলে। তো যাই হোক, এরপর সে ইউটিউবার জিনকে জিজ্ঞাসা করে, তুমি এসব কেস সম্পর্কে এত ডিটেলস কিভাবে জানো? এখন তো তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। জিন তখন বলে, আমার মনে হচ্ছে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন, আপনার কাছে কোনো ওয়ারেন্ট নেই আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার। কিন্তু ড্যানি তখন তাকে বলে, চুপচাপ আমাদের সাথে চলো, পুলিশ কি করতে পারে তোমার আইডিয়াও নেই, কিছু প্রশ্নের উত্তর দিয়ে ফিরে আসবে, নয়তো আমি ওয়ারেন্ট নিয়ে এসে তোমার ইজ্জত ভালো মতোই শেষ করে দেবো এবং তোমার কেরিয়ারেও 12টা বেজে দিতে পারে। তো যাই হোক, পুলিশ হুমকি দামকি দিয়ে ওকে নিয়ে যায় এবং তার স্টেটমেন্ট শুনতে বসকে ডাকে। বাট বস বলে, এসব ফালতু কথা শোনাতে আমাকে ডেকেছিল, আমি এখনই ঘরে যাচ্ছি, আর এই ছেলেকেও বাড়ি যেতে দাও। তো এরপর রুম থেকে বাইরে গিয়ে ড্যানির সঙ্গী বলে, স্যার এই ছেলেটা সব তথ্য নেট থেকে জোগাড় করে, ওই খবরে টবরে বা পেপারে যা আসে সেখান থেকে জোগাড় করে, ওখান থেকেও নিজের মতো করে কন্টেন্ট বানায়, এই জন্য ওকে আমরা বন্ধে রাখতে পারবো না। তো বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলছি, ধরো আমি একজন ইউটিউবার, সাম্প্রতিক একটা ঘটনা ঘটলো, বিভিন্ন নিউজ কার্ড বিভিন্ন অ্যানালাইসিস করে আমি নিজের মতো
মতো করে একটা অ্যানালাইসিস দিলাম যে এইভাবে হতে পারে। ওই রকম একটা ইউটিউবার মনে করো। তো যাই হোক, এরপর ড্যানি করে কি ওই ইউটিউবার জিনকে তার গাড়িতে বসিয়ে ড্রপ করতে যায়, কিন্তু সে সময় জিনের মুড পুরো অফ ছিল। তো এরপর ড্যানি ওকে বলে, দেখো আমি আসলে এই কেস সম্পর্কে কোনো ক্লু পাচ্ছি না। তো জিন তখন বলে, এই কেসে আমার কি কাজ? আপনি পুলিশ, এটা আপনার কাজ। তো এরপর ড্যানি বলে, দেখো তুমিও তো ইউটিউবার, তুমিও তো কন্টেন্ট বানাও এইসব কেস নিয়ে, বাট একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি কোনো কিছু জানতে পারো এবং যদি তুমি বাড়তি কোনো তথ্য পাও, সেটা যদি তুমি আমাকে না বলো, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মানে ড্যানি এখানে মনে করছে হয়তো ক্রিমিনালরা ওর কাছে অনেক তথ্য দেয় বা যোগাযোগ করে বা ওর গোপন নিজস্ব পোলাপাইন রয়েছে, এই জন্য হয়তো এত ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে ক্রাইম নিয়ে। এরপর ড্যানি যখন রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, তখন ওর নজর যায় হচ্ছে সিয়ন, মানে ওই যে ওই সাইকো মেয়েটার কুকুরের ওপর, যাকে আমাদের জ্যাকি মেরেছে আর কি। তো ওই কুকুরটারও পিছু নেয়, আর সে দেখে কুকুরটি এদিক ওদিক থেকে খাবারের জিনিস তুলে নিচ্ছে আর তারপর সিয়নের বাসায় গিয়ে খেয়ে নিচ্ছে। তো এটা দেখে ড্যানি অনেক কষ্ট পায় যে আরে মালিকটা নাই। আর অন্যদিকে ইউটিউবার জিন করে কি তার ঘরে যে খেলনাগুলো ছিল সেগুলো চেক করছিল, কারণ ড্যানি যাওয়ার সময় খেলনার মাথা আঁকাবাঁকা করে দিয়েছে। বাট তখনই ওর ঘরের আবার বেল বাজে আর বাইরে একজন ডেলিভারি বয় এসেছে, আর সে জিনের জন্য টোফু নিয়ে এসেছে, যেটা একটা খাদ্য। আর এই ডেলিভারি বয়টা ছিল হচ্ছে জ্যাকি। তো জিন তখন বলে, তোমার এখানে সাবধানে আসা উচিত, একটা পাগল ডিটেকটিভ পাগলের মতো আমার পিছু নিয়েছে। তো এরপর জ্যাকি যখন নিচে যায়, তো এখানে আমরা বুঝতে পারি তার মানে কি জ্যাকির সাথে হয়তো টেলিগ্রামে এই ছেলেটাই জড়িত রয়েছে, যে ক্রাইমকে গোপনে শেষ করে দিতে চায়। এবং আমার মনে হচ্ছে এই এপিসোড 4 একটু আগে ওই বিজনেসম্যানকে যে মেরেছে ওটাও হয়তো আমাদের জ্যাকি ছিল, যে বর্তমানে গত 4 মাসে এক্সপার্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর জ্যাকির নিচে যায় আর তখন একটা ডিটেকটিভ তাকে জিজ্ঞাসাবাদ করে। আর ওই সময় ড্যানি জেমসের সাথে গাড়িতে বসেছিল। তো জেমস জিজ্ঞেস করে, স্যার আপনি ইউটিউবারের পেছনে তো পড়ে রয়েছেন কেন? আর তখন ড্যানি বলে, কয়েক বছর আগে আমি একটা খুনির পেছনে পড়েছিলাম, বাট এই ইউটিউবার কন্টিনিউয়াসলি ওর ভিডিওর মাধ্যমে তাকে ডিফেন্ড করার চেষ্টা করছিল, আর ওই খুনিটাও সব সন্ত্রাসীদের এবং ক্রিমিনালদের মারতো। তো আমার কাছে মনে হয় এই ইউটিউবার এখনো হয়তো ওই খুনিকে বাঁচানোর চেষ্টা করবে এবং হয়তো ওর সাথে কানেকশন রয়েছে। তো যাই হোক, তখনই অন্য একটা ডিটেকটিভ গাড়ির ভেতরে চলে আসে এবং বলে জিনের ঘরে আরো একটা ডেলিভারি বয় আসে, যে কখনো তার চেহারা দেখায় না। আর এরপর ড্যানি জ্যাকিকে দেখে ফেলে এবং তার সঙ্গীদেরকে দ্রুত সেই ডেলিভারি বয়ের পিছু নিতে বলে। আর সে নিজে করে দ্রুত জিনের কাছে যেতে থাকে, আর জিমের রুমে গিয়ে সে জিনের কম্পিউটারের কেবল খুলে নেয় এবং জিজ্ঞাসা করে, কোন ক্রিমিনালকে খুন করা হবে না করা হবে এগুলো তুই ঠিক করিস, তাই না? আর অন্যদিকে আমরা দেখি ড্যানির সঙ্গীরা ডেলিভারি বয়ের পিছু নিয়েছে এবং এরপর তারা একটা রেড লাইটে থেমে যায়। কিন্তু যখনই জেমস গাড়ি থেকে নিচে নামে এবং দৌড়ে ডেলিভারি বয়কে ধরার চেষ্টা করে, তখনই ডেলিভারি বয় সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর এরপর জেমস অনেকটা পথ পর্যন্ত ওর পিছু নেয় এবং শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে। আর এই দিকে আমরা দেখি ড্যানি জিনকে মারছিল, আর জিন তখন বলে, আপনি যা করছেন তার নিয়ম বিরোধী। এরপর ড্যানি করে কি জিনের প্রিয় খেলনাগুলো ভাঙতে শুরু করে। আর তখনই জেমস সেখানে সেই ডেলিভারি বয়কে নিয়ে আসে। ড্যানি জিজ্ঞাসা করে, তুমি এটা কাকে ধরে নিয়ে এসেছো? আমি তো ওকে ধরে আনতে বলিনি। আর তখন ড্যানির কাছে ওর বসের কল আসে এবং তিনি তাকে বলে, তুমি ওকে এরকম করে মারছে কেন? তোমার ভিডিও তো পুরো লাইভে চলছে, পুরো ইন্টারনেট, পুরো দেশ, পুরো পৃথিবী তোমাকে দেখছে। বাড়তি কোনো হাঙ্গামা হওয়ার আগে, আমার চাকরি যাওয়ার আগে তাড়াতাড়ি দ্রুত চলে আসো। তো এরপর ড্যানি কম্পিউটার অন করে চেক করে যে কোথায় কোথায় ক্যামেরা লাগানো হয়েছে। আর তখনই বাইরে থেকে পুলিশওয়ালাদের আওয়াজ আসে যে দরজা খোলো, নয়তো আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। আর এরপর ড্যানি ব্যাটসম্যান পোস্টারের পেছনে লাগানো ক্যামেরা ছিঁড়ে ফেলে এবং জিনের দিকে এমন দৃষ্টিতে তাকায় যে পরের বার তোকে আমি আর বাঁচাবো না। আর এরপর আমরা দেখতে পাই জিন একটা 360 ক্যামেরা নিয়ে সেটিতে ভিডিও করতে থাকে। আর তখন ড্যানি রাগে পাগল হয়ে যায়, আর যখনই সে জিনকে মারতে এগিয়ে আসে তখন জেমস তাকে থামায়। আর ওই মুহূর্তে ডেলিভারি বয় দরজা খুলে সেখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক, এরপর পুলিশের লোকেরা ভেতরে এসে উল্টো ড্যানিকে, মানে পুলিশকে অপরাধী হিসেবে ধরে যে বাড়িতে এসে হামতাম করেছে। তো যাই হোক, আমরা খুব কনফিউজড হয়ে যাই যে তৃতীয় এপিসোড এবং চতুর্থ এপিসোডের মাঝখানে 4 মাসের গ্যাপ রয়েছে এবং এই গত 4 মাসে আমাদের নায়ক জ্যাকি কিন্তু এই জিন নামের একটা ইউটিউবারের সাথে কানেক্টেড এবং হয়তো তার সাথে কানেক্টেড হয়ে ওরা এই কিলিং গুলো করছে। বাট কেন করছে, কিভাবে ওরা কানেক্টেড হলো এবং গত 4 মাসে কি হয়েছে সেই প্রশ্নটা আমরা কিন্তু জানি না, যেটা আমরা এখন জানবো। এবং 4 মাস আগে আমরা লাস্ট যেটা দেখেছিলাম, জ্যাকির মা জ্যাকির রুমে যায় এবং গিয়ে একটা লেটার পেয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, কিন্তু ওই লেটারে কি লেখা ছিল সেটা আমরা জানি না। এবং চতুর্থ পর্ব কিন্তু শুরু হয়েছে এমন ভাবে বোঝার কায়দাও নেই তারপরে কি হয়েছিল, তো ওইটা এখন ক্লিয়ার করা হবে। আমরা দেখেছিলাম জ্যাকির রুমে জ্যাকির মা এবং বোন যায়, আর সেখানে জ্যাকি একটা চিঠি রেখে গিয়েছিল, আর ওইখানে লেখা ছিল, প্রিয় বাবা মা, আমি এখনো পর্যন্ত আমার জীবনের লক্ষ্য বুঝতে পারছি না, আর এর জন্য আমি আমার জীবনের বিশেষ লক্ষ্য বুঝতে কানাডায় চলে যাচ্ছি, আর না বলে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর এরপরও যখন এয়ারপোর্টে বসেছিল তখনও টিভিতে নিউজ শুনতে পাই যে 2 ছেলেকে আমাদের জ্যাকি খুন করেছে, মদনার বদনা, ওরা স্কুলের টাইম থেকে বিভিন্ন অপরাধে যুক্ত ছিল, মাদক ট্রাফিকিং, মেয়েদেরকে উত্ত্যক্ত করা এবং একটা মেয়েকে রেপও করেছিল, যার কারণে মেয়েটা আত্মহত্যা করেছে। তো এর মানে ওরাও মার্ডার কেসের আসামি ছিল। তো এই জিনিসটা দেখে ওর অনেক ভালো লাগে যে আমি সত্যি ভালো একটা কাজ করেছি, আমি তো হিরো। তো এরপর ও নেটে অনলি ফর হিরোজ, মানে ওই টেলিগ্রাম যেটা থেকে ওর মেসেজ আসতো, সে অনলি ফর হিরোজ লিখে সার্চ করে, কিন্তু এই নামের ও কিছুই খুঁজে পায় না। তো এরপর ও করে কি, ট্রেনে বসে বুসানের দিকে চলে যেতে থাকে, কারণ কানাডা যাওয়ার জন্য তার অ্যাকাউন্টে ব্যালেন্স কম ছিল। তো এরপর বুসানে গিয়ে যখন ট্রেন খালি হয় তখন একটা অ্যানাউন্সমেন্ট শুনে জ্যাকির চোখ খোলে যে ট্রেন আর আগে যাবে না। আর তারপর সে দেখতে পায় তার পাশে একটা ছেলে বসে রয়েছে, আর ওই ছেলেটা বলে ওঠে, তুমি কি জ্যাকি? অনলি ফর হিরোজ হচ্ছি আমি নিজেই, আর তোমাকে অপেক্ষা করানোর জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি তোমাকে অনেক সাহায্য করতে পারি। তো এরপর সে জ্যাকিকে তার সাথে নিয়ে তার ঘরে যায় এবং বলে, আমরা দুইজনে মিলে এই পৃথিবীর জন্য অনেক ভালো কিছু কাজ করতে পারি। আর এরপর সে বলে, মিস্টার কং এর সাথে আমি সেদিন তোমাকে
তোমার বাসায় রাখতে গিয়েছিলাম। প্রথমে তোমার বিশ্বাসই হয়নি যে আমি যাকে খুঁজছিলাম সেটা তুমি, যে 2টা ক্রিমিনালকে মেরে দিয়েছো। আমার কাছে তো মনে হয় তোমার কাছে বিশেষ কোনো পাওয়ার রয়েছে, তুমি যাদেরকে মারো তারাই আসলে বড় ধরনের ক্রিমিনাল হিসেবে বের হয় এবং যে কোনো ভাবে প্রমাণ লুকানোর কোনো প্রয়োজনই পড়ে না, কারণ সকল প্রমাণ নিজে নিজে মিটে যায়। তো সৃষ্টিকর্তাও চাই তুমি এই কাজ করতে থাকো এবং সমাজ থেকে এইসব ক্রিমিনালদের সরাতে থাকো। তো তুমি যা চাও আমি তাই দেবো। আমার অনেক টাকা আছে, আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমি তোমাকে সব দিয়ে দেবো, যাতে তুমি কানাডাও যেতে পারো, যা ইচ্ছে তাই করতে পারবে। কিন্তু সমাজের রেসপন্সিবিলিটি থেকে আমাদেরও তো কিছু করা উচিত। তো জ্যাকি বুঝতে পারছিল না ওর সাথে এটা কি হচ্ছে, কিন্তু পরদিন জিন ওকে বোঝায়, দেখো তোমার কাছে যখনই কোনো খারাপ লোক আসে তখন কি তোমার কাছে এরকম মনে হয় যে এটা খারাপ লোক, ওকে আমি মেরে ফেলবো? জ্যাকি তখন বলে আমার তো মনে হয় না, বাট আমরা জানি জ্যাকির কিন্তু এই সমস্যাটা আছে, যখন ওর সামনে খারাপ লোক পড়ে ওর মনে হয় ওকে আমি মেরে ফেলবো, জানুক না জানুক মনে হয় মেরে ফেলবো। এরপর রুমে গিয়ে সে উল্টো জিনকে প্রশ্ন করে, তুমি তো বলেছিলে তোমার আরো পার্টনার রয়েছে, তারা কোথায়? জিন বলে অলরেডি তুমি একজনের সাথে দেখা করেছো, সে হচ্ছে মিস্টার কং, সিওর বাবা। আর আরেকজনের সাথে তোমার দেখা না হয় ভালো, সে আমার পেছনের একটা আলমারিতে রয়েছে, আর সেখান থেকে তোমার যে জিনিসটা দরকার তুমি নিতে পারো। তো এরপর জিন আলমারি খুলে আর পেছনে বানানো রুমে ঢুকে পড়ে এবং সেই রুমটা অনেক অদ্ভুত জিনিসপত্র দিয়ে ভর্তি ছিল। এখানে অনেক ক্রিমিনালদের ফাইল, অদ্ভুত সব অস্ত্র, এছাড়াও আরো অনেক জিনিসপত্র ছিল। তো এরপরে জ্যাকি করে কি নিজের জন্য একটা অস্ত্র চুজ করে এবং দরজার পেছনে টাঙানো জ্যাকেটটা পরে নেয় এবং সেখান থেকে চলে যায়, মানে পরবর্তী শিকারের খোঁজ করবে। অ্যাকচুয়ালি আসলে দেখতে যাচ্ছিল যে খুনির সামনে গেলে বা কিলারের সামনে গেলে তার ভেতর ওই ফিলিংসটা আসে কিনা, যোকে মারতে হবে। আর এরপর সে একটা বিজনেসম্যানের সাথে ধাক্কা খায়, আর ওই বিজনেসম্যানের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে ওই বিজনেসম্যানকে মারার জন্য একটা ফিলিংস ওর ভেতরে চলে আসে। আর এইটাই সেই বিজনেসম্যান যাকে আমরা এই এপিসোডের শুরুতে দেখেছিলাম। মানে জ্যাকি যাদেরকে মেরেছে তাদেরকে কিন্তু ইনোসেন্ট মনে করেই মেরেছে, কিন্তু পরে দেখা গিয়েছে তারা অনেক বড় ধরনের ক্রিমিনাল বা সাইকো। তো জ্যাকির কাছে মনে হচ্ছে এই বিজনেসম্যানটাও ওই রকমই সাইকো হবে। তো এরপর জ্যাকি ওই বিজনেসম্যানকে কিডন্যাপ করে সমুদ্রের কিনারায় নিয়ে যায় এবং একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। তো বিজনেসম্যান তখন বলে আমার ছোট ছোট বাচ্চা রয়েছে যারা হাই স্কুলে পড়ে, আমি কখনো জীবনে কাউকে কষ্ট দিইনি, তুমি কেন আমাকে মারতে চাচ্ছ? আমি তোমার কি এমন ক্ষতি করেছি? জ্যাকি তখন বলে তুমি যদি কোনো খারাপ কাজ নাই করো তাহলে কেন তোমাকে আমার মারতে মনে চাচ্ছে? নিশ্চয়ই তুমি খারাপ কাজ করেছো যে কারণে তুমি আমার সাথে ধাক্কা খেয়েছো। বিজনেসম্যান তখন বলে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, এখন কি সামান্য ধাক্কা খাওয়ার জন্য তুমি আমাকে মেরে ফেলবে? তখনই সেখানে জিন চলে আসে এবং সে করে কি বিজনেসম্যানের মোবাইল তার ল্যাপটপের সাথে কানেক্ট করে ওপেন করে ফেলে এবং তারা ওই ফোনের গ্যালারি থেকে এমন কিছু ভিডিও পায় যে এই বিজনেসম্যান জোর করে মেয়েদেরকে রেপ করছে। আর তখন বিজনেসম্যান চিৎকার করে বলে এটা তোমার ভুল ধারণা, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার কাছ থেকে যত টাকা লাগে নাও। কিন্তু জ্যাকি তখন তার চাকু বের করে এবং বিজনেসম্যানকে কুপিয়ে শেষ করে দেয়। আর পরদিন তার লাশ পানিতে ভাসতে দেখা যায়। তো এরপর জ্যাকি জিনকে বলে আমি মনে হয় আমার বেঁচে থাকার উদ্দেশ্য বুঝে গিয়েছি। আর এরপর সে যায় জিমে আর লকার খুলে নিজের ব্যাগটা নেয় আর সেই ব্যাগে তার হাতে একটা রাখা ছিল। তো জ্যাকের পর থেকে জিন জ্যাকিকে যারই ভিডিও পাঠাতো তাকেই জ্যাকি খুন করতো, কিন্তু পুলিশ কখনো এইসব বিষয়ে বের করতে পারেনি। এর কারণটা হচ্ছে আমাদের জ্যাকি যাকেই মারে অটোমেটিক্যালি সৃষ্টিকর্তা সকল খুনের প্রমাণ লোপাট করে দেয়। তো এই জন্য পুলিশরা সব পাগল হয়ে যায়, সিনিয়ররা বকাবকি করে ওই পুলিশ অফিসারদের। এই কারণে পুলিশরা তো একদিন রেগে সিনিয়রকে ধরেই মারে আর এর বদলে ওদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়। আর ড্যানিও কিছু না করে সাসপেন্ড হয়ে যায়। আর এইদিকে আমরা দেখি জ্যাকি এখনো কিন্তু ক্রিমিনালদের বেছে বেছে বের করে খুন করছে আর এই কাজটা সে এনজয় করতে বর্তমানে শুরু করেছে। কিন্তু ডিটেকটিভ ড্যানির জীবনটা তো তছনছ হয়ে গিয়েছে, মানে সাসপেন্ড হয়ে গিয়েছে। আর এরপর লাস্টে আমরা একজন পুলিশ অফিসারকে দেখি যে একজন ডেলিভারি বয়কে জ্যাকির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তুমি কি একে কখনো দেখেছো? ডেলিভারি বয় তখন বলে এটা তো জ্যাকি। পুলিশ অফিসার তখন জিজ্ঞাসা করে ওকে আমি কোথায় পাবো? ওর সাথে আমার কিছু কথা বলা রয়েছে, ওর মা আমাকে পাঠিয়েছে। আর এখানেই এই 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ড্যানি কি জ্যাকিকে অ্যাকচুয়ালি ধরতে পারবে নাকি জ্যাকির ভাগ্য যেটা আজ পর্যন্ত তাকে বাঁচিয়ে এসেছে সবার কাছ থেকে সেটা আবারও তাকে বাঁচাবে। কিন্তু নতুন যে পুলিশ অফিসার এসেছে সে কি জ্যাকির চেয়েও বেশি ভাগ্যবান? সে কি তার ভাগ্য দিয়ে জ্যাকির একেবারে গোপন আড্ডাটাই চলে যাবে বা জ্যাকিকে একবারে ধরে ফেলবে, শেষ হয়ে যাবে কি এখানেই কাহিনী? এই সকল প্রশ্ন উত্তর পাবো আমরা আগামী 4টি এপিসোডে এবং আগামী 4টি এপিসোড আমরা পরবর্তী 2 ভিডিওতে শেষ করে ফেলবো। এবং তোমরা যদি চাও এখন থেকে আমরা রেগুলারলি লেটেস্ট যে ওয়েব সিরিজ গুলো থাকবে সেগুলো আমরা এখানে আনার চেষ্টা করবো। ভালো থেকো, সুস্থ থেকো এবং একটু রিকোয়েস্ট করছি তোমরা স্যাভেজ এবং র্যান্ডম চ্যানেলে অ্যাক্টিভ হও। জাস্ট প্রতিদিন একবার করে খোঁজ নিও যে ভিডিও এসেছে কিনা। আমি বিদায় নিচ্ছি, বাই।